আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের 20 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আবরার চলে গেলে ইয়ামিন এগিয়ে আসে। তোর মনে হয় টুনটুনিতে সমস্যা আছে, কলকাতা হারবাল প্রয়োজন। আজকেও অর্ডার দিব আমি, থাক দুঃখ করিস না। রাতুল চোখ দুইটা বড় বড় করে তাকায়। তোর আগে আমি বাবা হয়ে দেখাবো, যদি তোর আগে আমি বাবা না হই তোর শাশুড়ি আমার। ইয়ামিন বলে ওকে। ইয়ামিন আর কথা পারল না, বড় বড় পা ফেলে রুম ত্যাগ করে। তার পিছু পিছু সুহানো এগিয়ে যায়। রাতুল দরজা লাগে ছোট ছোট পায়ে এগিয়ে আসে। সাদিয়া চুপচাপ বসে রয়েছে, সম্পূর্ণ মনোযোগ ফোনে। রাতুল সাদিয়ার সামনে কিছু সময় তাকে নিম্ন সুরে বলে, একটু চুমু খাই। সাদিয়া ফোন থেকে চোখ তুলে সামনে তাকায়, কিছু বলে না। নীরবতা সম্মিত লক্ষণ ভেবে রাতুল টুপ করে গালে চুমু খেয়ে দূরে সরে আসে। চুমু দেওয়া গালে হাত দিয়ে ঠোঁট পাকিয়ে বলে, সাদিয়া বলে, এটাকে চুমু খা বলে। আমার তো মনে হলো মাছ টুপ দিয়ে চলে গিয়েছে বলে রাতুল পাঞ্জাবির কলার টেনে ধরে ঠোঁট ডুবিয়ে দেয়। টানা 7 মিনিট পর ছাড়ে। রাতুল হাঁপাচ্ছে, তার শরীর মাত্রা অতিরিক্ত কাঁপছে। বউ, আমার শরীর কেমন জানি লাগছে, কাঁপছে দেখো, বুকে হাত দিয়ে দেখো, হৃৎপিণ্ডন মনে হচ্ছে লাফিয়ে বের হয়ে আসবে। সাদিয়ার ডান হাতটা বুকে রাখে, আসলেই মাত্রা অতিরিক্ত, হৃদয় স্পন্দন বেড়ে চলেছে। রাতুল কিছু না বলে সাদিয়াকে খাটে ধাক্কা দিয়ে ফেলে গায়ে পাঞ্জাবি খানা খুলে ফেলে দেয়। ফর্সা ফিটফাট শরীর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সাদিয়া রাতুল এক চোখে টিপ দেয়। আয়না করি ফুষ্টি নুষ্টি, দেখতে নুন তা খেতে মিষ্টি। সাদিয়ার চোখে মুখে ভয় আর লজ্জা স্পষ্ট। রাতুলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে শুকনো ঢোক গিলে রাতুল সাদিয়ার অবস্থা বুঝতে পেরে বলে, ওই শালা ইয়ামিনের জন্য আজ তুমি আমার ইজ্জত লুটে নিচ্ছ। আমিও বাধা দিচ্ছি না, যদি বাধা দিই তাহলে বলবে আমার মধ্যে সমস্যা আছে। ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না, যাও ঘুমাও। কিসের ঘুম? আমাকে জাগে ঘুমালে খুন করে ফেলবো। রাতুল বলে, ভয় পাইছে আমি আফা, চলেন প্রতিক্রিয়া শুরু করি, চিৎকার দিয়ে না আবার কিন্তু। পাশের রুমে আব্বা আছে, আপনার চিৎকার শুনলে আমাকে জুতা পিটা করবে আইসা। রাতুলের কথায় সাদিয়া মুচকে হাসে। রাতুল এক পাশ থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, ঘাড়ে চুমানগুলো সরিয়ে দেখে গুজে দেয়। প্রিয় মানুষের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ শিউরে ওঠে সাদিয়া, চুমকুপ দাঁড়িয়ে গিয়েছে। ধীরে ধীরে রাতুলের স্পর্শ গভীর হতে শুরু করে, প্রতিটি অঙ্গ অঙ্গে নিজের ভালোবাসা ছোঁয়ায় শিউরে ওঠে সাদিয়াকে। এই বৃষ্টি ভেজা রাতে দুজনের কপত কপতির ভালোবাসা সাগরে ভেসে যাচ্ছে। রাত 3টা ছুঁই বাহিরে ভারী বর্ষণ হচ্ছে, বাতাসের ভরে প্রতিটি গাছ লয়ে পড়ছে। আবরার খাটের মাঝখানে বসে রয়েছে, আর কোলে আনায়ের মাথা, সামনে ল্যাপটপ। এক হাত দিয়ে আনায়ার মাথার চুলগুলো মৃদু টেনে দিচ্ছে, আরেক হাত দিয়ে ল্যাপটপে কাজ করছে। আনায়ার 7 মাস পড়ছে থেকে আবরার রাতে ঘুমায় না। যখন তখন মেয়েটা উঠে রুমে হাঁটতে শুরু করে দেয়, কোনো সময় নিচ পর্যন্ত চলে যায়। এখন আনায়ার 9 মাস চলছে। পাক্কা 2 মাস যাবৎ আবরার রাতে ঘুমায় না। এমনকি মাঝরাতে হাঁটতে বের হতে হয়, কখনো বা গান শোনাতে হয়, হাজারো ইচ্ছা পূরণ করতে হয় রাতের বেলা। আনায়া আর মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আবরার তড়িৎ গতিতে সেও পিছু পিছনে এগিয়ে যায়। দরজার সামনে কিছু সময় দাঁড়িয়ে রয়, 1 মিনিটের ভিতর বের হয়ে আনায়া। দরজা থেকে একটু সামনে আসতে আবরার দৌড়ে ওয়াশরুমে যায়। প্রায় 4 থেকে 5 বার এরকম করছে। আবরার দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে না, ভাবমূর্তি দেখছে। বাহিরে বৃষ্টি পারছে। আনায়া ক্লান্ত হয়ে দরজার সামনে এসে বসে পড়ে। আবরার কুলে তুলে বিছানায় শোয়াই। যা করো এখানে শুয়ে করো, সমস্যা নাই, আমি পরিষ্কার করব। বারে বারে দৌড়ে ঝাঁপ দিয়ে আরো শরীর অসুস্থ করে তুলছ। আমাকে মারতে চাও? আনায়া ঠোঁট ফুলিয়ে দেব বাচ্চাদের মতো বালিশ পেটের সাথে চেপে ধরে। আবরার সেই দিকে তাকিয়ে দাঁত চেপে ধরে। রুক্ষ কথাগুলো ঠোঁটের কোণে এনেও গিলে ফেলে মোলায়েন কণ্ঠে বলে, কি হয়েছে? কোনো সমস্যা বলো আমাকে। পেটের সাথে চেপে ধরলে তো বাবু কষ্ট পাবে। আনার চোখের পানি ছেড়ে দেয়। জানেন, আমি না বাবা ডেকে স্বাদ মেটাতে পারিনি, তাই সব সময় চাইতাম আমার একটা ছেলে বাবু হোক, যাকে বাবা ডেকে স্বাদ মেটাতে পারবো। আমি যদি তাকে জন্ম দিয়ে চলে যাই তাহলে তো আমার ইচ্ছাটাই অসম্পূর্ণ রয়ে যাবে। আচ্ছা, আমার মা তো অনেক অন্যায় করেছে, সকলের নিকট অপরাধী, কিন্তু আমি তো তার সন্তান। মা খারাপ হলেও তো তার সন্তানের কাছে তার মা বেশ, তাই না? আমাকে একটু আমার মার সাথে দেখা করতে নিয়ে যাবেন? আনায়ের কথায় আবরার বুঝে যায় যা বুঝার। পাজা খুলে তুলে নিয়ে নিচের দিকে হাঁটা ধরে। বাইরে ঝড় বৃষ্টি। এখন কোথায় যাবে? আবরার কোনো দিশা খুঁজে পেল না। আয়শাকে ডেকে তুলে। আয়শা বেগম মাত্র চোখ জোড়া লেগে আসছিল, ছেলের কণ্ঠস্বর পেয়ে লাফিয়ে ওঠে, দৌড়ে বেগে দরজা খুলে বেরিয়ে আসে। আমজাদ চৌধুরীও বের হয়ে আসে। পেইন উঠেছে, রুমে নিয়ে আয়, আমি দেখছি। আপনি একটা ছাতা নিয়ে আসেন, কুইক। আয়শা দ্রুত ছাতা মেলে এগিয়ে ধরে আনায়াকে, শুয়ে তার মাথা নিজের কোলে। আমজাদ ছেলের পাশে বসেন। আবরার গাড়ি ফুল স্পিডে চালাচ্ছে। রাত 3টা, জনশূন্যহীন, জঞ্জাট নেই। তাই 15 মিনিটে হাসপাতালের সামনে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে আনায়াকে কুলে নিয়ে হন হন করে যাচ্ছে। গলা ফাটিয়ে ডাক্তারকে ডাকছে। আনার কথাগুলো কানে বেজে যাচ্ছে। উন্মাদের মতো করছে। দিন দুনিয়ার কোনো কিছুই এখন তার মাথায় নেই। আনায়ার ব্যথায় মুখ লাল হয়ে গেছে, কিন্তু মুখ ফুটে প্রকাশ করছে না। স্বামী উন্মাদনা দেখছে। এত রাতে ডাক্তার পাওয়া মুশকিল, তার উপর বৃষ্টির রাত। ডাক্তার মহসিন এগিয়ে আসে। আবরার তাকে দেখে দাঁত চেপে ধরে, এইখানে মহিলা ডাক্তার নেই? জি, আমি গাইনি ডাক্তার না, ডাক্তার সাহা রয়েছেন, আমি এমকে নিয়ে আসেন। আবার এগিয়ে যায়, তার পিছন পিছন আয়শার আমজাদ এগিয়ে যায়। আমজাদ চৌধুরী আসার পর থেকে ছেলেকে দেখছে। যে ছেলে মেয়েটার নাম সহ্য করতে পারতো না, সেই ছেলে পাগলের মতো হয়ে গিয়েছে মেয়েটার জন্য। এই দিনও দেখার ছিল।
অপারেশন থিয়েটারের কক্ষে আনায়া আবরার কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছে। ভেতরে ডাক্তারদের নিজের কাজে থেকে মনোযোগ সরিয়ে ফেলে সেই জন্য আয়শা ছেলেকে বাইরে নিয়ে এসেছে। আবরার বুকের সাথে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছে। বুকের ভিতরে এক অজানা ভয় বাসা বেঁধেছে। আবরার একটু পর পর উকি দিচ্ছে কিছু দেখা যায় কিনা। বরাবরই ব্যর্থ সে। আবরার এমন পরিস্থিতি দেখে আমজাদ এগিয়ে আসে। কিছু বলতে ঠিক সেই সময় একজন মহিলা ডাক্তার দরজা খুলে বের হয়ে আসে। এই রোগীর বাড়ি কি আপনি? আমি রোগীর হাজব্যান্ড। আবরারের কথায় ডাক্তার অবাক চোখে তাকায়। সোয়াত আবরার চৌধুরী, তার মতো স্মার্ট সফল ব্যবসায়ীর বউ এই শ্যামলা মেয়ে? ডাক্তার কিছুটা অবাক হয়। আপনার ভাবনার সাগর থেকে বেরিয়ে আমার বউয়ের অবস্থা বলেন। ডাক্তার মুখটা কালো করে ফেলল। মিনমিনে কণ্ঠে উচ্চারণ করলো, মা বা বাচ্চা দুজনের থেকে একজনকে বাঁচানো সম্ভব। রোগীর অবস্থা খুব বেশি ভালো না। আল্লাহ করেন, রক্তশূন্যতা, লো প্রেশার, শরীরের কন্ডিশন ভালো না। এতগুলো সমস্যার মধ্যে বাচ্চা নেওয়াটা উচিত হয়নি। আবরার বলে, মাকে বাঁচান, বাঁচার দরকার নাই আমার। আবরারের কাট কথা ডাক্তার কিছুটা অবাক হলো। রাত ৩টা, নিঝুম নির্ঘুম রাত। বাহিরে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। রজনীর অন্ধকারে ঘন ঘটা মেঘের গর্জনে বৃষ্টির ধারা নেমে চড়েছে। হাসপাতালের বাতায়নে আধো আলো আধারিতে। হাসপাতালের করিডোর, বাইরে বৃষ্টির শব্দ বুকের ভিতর চাপা হয় ও নিস্তব্ধ করিডোর। সব মিলিয়ে পরিবেশ একদম ভয়াবহ। ভুতুরে ভয় যেন 1000 গুণ বাড়িয়ে দিচ্ছে এই বাস। বৃষ্টির গুনগুন শব্দ, এই ভয়াবহ পরিবেশ। নিজেকে বাহির থেকে স্থির করে বসে রয়েছে আবরার। হৃদয় তার অস্থির, চক্ষু দুইটা জ্বলে ছলছল করছে। আবরার টান টান শরীর নিয়ে উঠে দাঁড়ালো। ব্যস্ত পায়ে পায়চার করছে আবরার। চোখের কোণে জমেছে পানির ঝিলিক। বাইরে বৃষ্টির ঝরঝর শব্দ। বিদ্যুৎ চমকে প্রকৃতি যেন তার সমস্ত শক্তি দিয়ে জানান দিচ্ছে এক মহা ঘটনার সাক্ষী হতে এসেছে সে। এক নারী লড়াইয়ে এক নতুন জীবনের সূচনা। অপারেশন থিয়েটারের ভেতরে এক নারী লড়াই করছে সন্তান প্রসবের। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে যুদ্ধ করছে জীবনের। ডাক্তার নার্স সবাই ব্যস্ত। তাদের মুখে উদ্বিগ্নের ছাপ। মা বাচ্চা দুজনের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা। বৃষ্টির ধারা যেন আরও বাড়ছে। বাইরের অন্ধকার আরও ঘন হচ্ছে। আবরারের হৃদয় আরও অস্থির হচ্ছে। তার চোখে অশ্রুধারা। সে জানে না ভেতরে কি হচ্ছে, শুধু প্রার্থনা করছেন, হে আল্লাহ, সব ঠিক হয়ে যাবে। আমার স্ত্রীকে আমার কাছে সহি সালামতে ফিরিয়ে দাও। কিছু চাই না, আমার সন্তান দরকার নাই, কিন্তু আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দাও। শান্তি দেখার আগে শান্ত করে দিও না সব, হে খুদা, সহায় হও। চারপাশে এসে দাঁড়ালো আমজাদ চৌধুরী। আয়শা দরজার সামনে এলিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে চিকুন এক চিলতে পানি গড়িয়ে পড়ছে। আমজাদ ছেলের পানে তাকিয়ে রয়েছেন। কয়েক ঘন্টার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। চুল রুক্ষ এলোমেলো, সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শার্টের বোতাম অর্ধেক খোলা। আমজাদ ছেলের দিকে তাকিয়ে লম্বা করে নিঃশ্বাস ফেলে হাত কাঁধে রাখে। শক্তপোক্ত আবরার মলিন মুখে বাবার দিকে তাকায়। ভিতরে সকল কান্না দলা পাকিয়ে আটকে আসছে ভেতরে। ছলছল চোখে তাকায় বাবার পানে। আবরার ছেলের ব্যথাত দৃষ্টির দিকে তাকিয়ে হাত চাপিয়ে শান্ত কণ্ঠে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভেঙে পড়া সকল বিপদের সমাধান না। আল্লাহ আল্লাহ করো বাবা, সব ঠিক হয়ে যাবে। আবরার চোখের পানি ফেলে দেয়। এই শক্তপোক্ত পুরুষের চোখের পানি। আমজাদ খানিকটা অবাক হয়। আবরার আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বাপকে ভাঙা কণ্ঠে আওড়ালো, আমার কিছু চাই না আব্বু, শুধু ওরে হলে চলবে। দরকার পড়লে সারা জীবন আমি বাচ্চাবিহীন কাটিয়ে দেব, তাও আমার ওরে চাই। ওরে ছাড়া সমস্ত কিছু বৃথা আমার। ডাক্তারকে তুমি বলে দাও বাচ্চা চাই না আমার বউকে সুস্থ করে দিক। আবরার কথা বলতে পারছে না, ভেঙে আসছে কথা। আমজাদ ছেলের পিঠে শান্ত হাত বুলিয়ে দিচ্ছে। আবরার বাবাকে ছেড়ে উঠে দাঁড়াতেই কক্ষের দরজা খুলে সাদা অ্যাপ্রন পরিহিত অল্প বয়সী একজন নার্স বেরিয়ে আসে। কুলের ভাঁজে সাদা তোয়ালে পেঁচানো ফুটফুটে একটা বাচ্চা। নার্স হাসি মুখে আবরারের হাতের দিকে বাড়িয়ে দিতে আবরার বুকটা ধক পড়ে ওঠে। আমার বউয়ের অবস্থা কেমন? বলেই বাচ্চার দিকে না তাকিয়ে এক দূরের রুমের সামনে দাঁড়ায়। আমজাদ নাতিকে কোলে নেয়। চশমার ফাঁকে চোখ দুইটা ছলছল করে ওঠে। দুই কানে আজান দিয়ে আয়শাকে কোলে দেয়। আয়শা বেগম খুশিতে কান্না করে দিয়েছে। নতুন অতিথির আগমনে বৃষ্টির ধারা এখন কমেছে। আকাশে মেঘে উড়ে গিয়েছে। নতুন সূর্য উদয় হয়েছে। কালো রাত কেটে নতুন সকাল, দিন, নতুন জীবন সূচনা। আবরার নার্সদের হুমকি ধুমকি দিয়ে ভিতরে প্রবেশ করতে মাথা চক্কর দিয়ে ওঠে। অচেতন আনায়া হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। আবরারের রক্ত মাথায় চেপে উঠে বসেছে। আমার বউয়ের কি হয়েছে? জ্ঞান না ফিরলে আজ সবগুলোকে পিস পিস করবো আমি বলে দিলাম। আগামী 10 মিনিটের মতো জ্ঞান না ফিরলে বুঝবো আমি আবরার কি জিনিস। বলতে বলতে ভয়ের মাথার কাছে গিয়ে বসে। ডাক্তার আইরিন সুলতানায় গিয়ে আসে। ভয়ে মুখটা চুপসে আছে। মাথা নুয়ে মিনমিনে বলে, স্যার আপনি কিছু সময় দেন আমাদের প্লিজ। ম্যামকে সেলাই করে পরিষ্কার করে দিলেই শেষ। ম্যাম সুস্থ আছে, রক্ত দেওয়া হয়েছে আর আল্লাহর রহমতের ম্যামকে সেলাই করে পরিষ্কার করে দিলেই শেষ। ম্যাম সুস্থ আছে, রক্ত দেওয়া হয়েছে আর আল্লাহর অশেষ রহমতে মা ছেলে দুজনেই ভালো আছে। এতক্ষণে টনক নড়েছে আবরারের। ছেলে হয়েছে তার, দেখলো না পর্যন্ত। নার্স বের হওয়ার সাথে সাথে দৌড়ে রুমে চলে আসে। আবরার ধ্যান ভঙ্গ গভীর কণ্ঠে ডাক্তারকে নিজের কাজ করতে বলে, আস্তে সেলাই করবেন, ব্যথায় যেন নড়ে না ওঠে। ব্যথা পেলে এই সুই দিয়ে তোদের মুখ সেলাই করে দেব। আবরারের শান্ত কণ্ঠে হুমকি শুনে ডাক্তারের হাত পা কাঁপছে। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা হাতে পেট সেলাই করে যতক্ষণ পর্যন্ত সেলাই করে আবরার ওপর পাশে তাকিয়ে রয়েছে। আধা ঘন্টা পর জ্ঞান ফিরে আসা না আর শৈল অর্ধেক অবশ হয়ে আছে। কোমর নিয়ে নড়তে পারছে না। পিট পিট করে চোখ খুলে তাকাতেই একটা গম্ভীর মুখ ভেসে ওঠে চোখে। আবরার ঝুঁকে তাকিয়ে রয়েছে। আনায়ার চোখে মেলা দেখে ললাটে গম্ভীর চুম্বনে চেয়ারে বসে।
আনায়া এদিক ওদিক তাকিয়ে মনির কণ্ঠে বলে, আমার ছেলে কই?" আবরার ভীষণ অবাক হলো আনায়ার কথায়, অবাক চোখে তাকে প্রশ্ন করলো, "ছেলে হবে জানলে কি করে? আমার ছেলে হবে, আমার বাবা নেই, আল্লাহ আমাকে একটা বাবা দিবে আমি জানি।" আবরার একটু জ্বালাতন করতে তাই সে পাল্টা জবাব দেয়, "কিন্তু তোমার ইচ্ছে তো পূরণ হয়নি, আমাদের মেয়ে হয়েছে, একদম তোমার মতো নাক বোচা কিউট মিউট মেয়ে আসছে, আমি ছেলেকে দেখে জ্ঞান হারিয়েছি, আমাকে বোকা বানাতে এসেছে।" ভেঙচি কেটে আনায়া আবরার ছোট ছোট পায়ে রুম ত্যাগ করে আয়শা বেগম কুলে করে আসছে আর নানা রকম কথা বলছে নাতির সাথে। আমজাদ চৌধুরী একটু কুলে নেওয়ার জন্য গাল ফুলে পিছন পিছন ঘুরছে। আবরার দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আয়শা আমজাদকে একটু পর পর নানা কথা বলে খোঁচাচ্ছে, "তুমি বুড়ো হয়ে গেছো, তোমাকে দিয়ে এখন কাজ নেই, চুল পাকা হয়ে গিয়েছে, চামড়া কুচকে যাচ্ছে, আমি দেখে এখন কত ইয়াং, আমার পাশে তোমাকে এখন আর মানায় না, আমার নতুন নায়ক চলে এসেছে, আমি তার রূপবান হব, সে আমার রহিম।" অপমানে আমজাদ কপালে একটা ভাঁজ ফেলে মায়ের কথায় আবরার ফিক করে হেসে দেয়, দুই পকেটে হাত দিয়ে তাকে নিকটে দাঁড়ায়, কাপা কাপা হাতে ছেলেকে নিজের কোলে নিয়ে কপালে চুমু খায়, বুক ধক পড়ে উঠছে, মনে হচ্ছে লাফিয়ে বেরিয়ে আসবে। ছেলের কোমল নিষ্পাপ চেহারা দেখে কলিজাটা শান্ত হয়। অপলক দৃষ্টিতে বাবা ছেলের দিকে তাকিয়ে রয়েছে। পৃথিবীতে সেরা অনুভূতি হয়তো বাবা মা হওয়ার অনুভূতি। আবরার বুকের সাথে লেপ্টে রেখে রুমের দিকে পা বাড়ায়। আমজাদ আর আয়শা আনায়ের সাথে দেখা করে চলে যায়। বাড়িতে কেউ এখনো কই খুশি খবর জানে না, সবাইকে খুশি সংবাদ দিতে তারা বাড়ির দিকে রওনা দেয়। আবরার ছেলেকে বুকে জড়িয়ে রুমে প্রবেশ করে বাবা ছেলেকে একসাথে দেখে অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যায়। আনায়া উঠতে নিলে আবরার শীত চুটু করে ছেলেকে এগিয়ে দেয়। আনায়া কিছু সময় ছেলের দিকে তাকিয়ে রয়, এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ছেলের মুখে। "আমার আব্বা, আব্বা জান আমার।" ছেলের গালের সাথে গাল ঠেকিয়ে বসে আছে আনায়া। আবরার পকেট থেকে ফোন বের করে ছটপট করে ছবি তুলে ফেলে তিনজনের। আনায়া ছেলে ফর্সা ফুলফুলা মুখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, "এ কেমন অবিচার আব্বা, 9 মাস পেটে ধরলাম আমি, আর হলেন বাবার মতো, এটা কি ঠিক? হ্যাঁ?" ছোট বাচ্চা কি বুঝলো কে জানে, মায়ের কথায় মারি বের করে খিলখিল করে হাসছে। আবরার মা ছেলের দিকে তাকিয়ে বলে, আহ মা ছেলে একটুর জন্য আমার জান বের করে ফেলেছিল, আর একটু সময় পর মায়ের পেট থেকে বের হলে আমি আমার মায়ের পেটে ঢুকে যেতাম।" আনায়া ভুকুসকে তাকায়, কিছু বলে না, বাড়ি নেওয়ার জন্য তারা দেয়। সকাল 7টা কি 8টা, পচা ফুলের বৃষ্টি গন্ধে বারবার গা গুলিয়ে আসছে সাদিয়ার। আগের দিন রাতে এতটা বৃষ্টি লাগেনি, এক রাতে পচা গন্ধে বেরিয়ে গিয়েছে। মাথা ভন ভন করে ঘুরছে, গা গুলিয়ে আসছে। প্রায় 10 থেকে 15 মিনিট এরকম হওয়ার পর দৌড়ে ওয়াশরুমের দিকে এগোয়। হর হর করে বেসিনে বমি করে ফেলে। চোখে মুখে পানি দিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে দাঁড়িয়ে রয় ওয়াশরুমে। রাতুল তার বইয়ের খুঁজে এসে দেখে সে ক্লান্ত শরীর নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাতুল চিন্তিত মুখে প্রশ্ন ছুড়ে দেয়, "কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, এই ফুল দিয়ে কি রুমকে সাজিয়েছে?" "আমার আব্বা নাম্বার 2 ইয়ামিন।" "এইসব বাদ দাও, তুমি ওয়াশরুমে দাঁড়িয়ে আছো কেন? সকালে খাবারের জন্য এসেছো নাকি? তুমি চাইলে নিচে বাগানের উত্তর দিকে যেতে পারো, ওখানে বড় সাইজের ট্যাঙ্কি আছে, তোমার খাবারের অভাব হবে না।" সাত সকালে রাতুলের এমন কথায় গা জ্বলে ওঠে সাদিয়ার। দাঁত পিষে বলে, "বমি করতে এসেছিলাম।" ও বেখেয়ালি ভাবে বলে বসে। কথাটা বুঝতেই চোখ দুইটা বড় বড় করে ফেলে এস্তোপায় রুম ত্যাগ করে সোজা ইয়ামিনের রুমের সামনে চলে আসে। সেইখানে না পেয়ে নিচে খুঁজে মারিয়া ড্রয়িং রুমের টেবিলে খাবার গুছিয়ে রাখছে। রাতুলের দৌড়ানো দেখে আর চোখে তাকায়, "কিছু হয়েছে?" রাতুল বলে, "ইয়ামিন কই?" মারিয়া ইশারা করে পিছনে দেখায় ইয়ামিন দাঁড়িয়ে ওয়াফির সাথে কথা বলছে। রাতুল সেই দিকে দৌড়ে যায়। রাতুল বলে, "এই শোন, তোর আগে আমি বাবা হচ্ছি, এখন তোর শাশুড়িকে আমার হাতে তুলে দে।" ইয়ামিন অবাকে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কাল রাতেই না বাসর করলো, আজ এ কিভাবে সম্ভব? তুই বাবা হচ্ছিস মানে? চলবে, গল্পটি কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন। 1 থেকে 2 দিনের ভিতরে গল্পটি শেষ করে দেব। ধন্যবাদ।